জান ভাইয়া, ছোটদের খাবারে নজর দেয়া ব্যাড ম্যানার, তবে ছোটদের খাবারে নজর দেওয়ার আলাদা একটা মজা আছে, তাই না? কি বলো জান ভাইয়া? হ্যাঁ, একদম ঠিক বলেছিস বুনু। জান, আমি তোমার কাছে জান ভাইয়া নামে নালিশ দিচ্ছি, কিন্তু তুমি আবার জান ভাইয়ের সাথে যোগ দিচ্ছ। এই তোমরা আমার সতীনকে জ্বালাচ্ছ কেন? দেখো আমার সতীন কি সুন্দর করে চায়ের কাপে বিস্কুট চুবিয়ে রেখে খাচ্ছে, আর তোমরা তার দিকে নজর দিচ্ছ। এটা কিন্তু ঠিক না। একদমই তাই, তুমি কত ভালো সতীন। আমি তো ভালোই। বাই দ্য ওয়ে, তুমি কি তোমার বিস্কুট চুবিয়ে রাখা থেকে আমাকে একটু বিস্কুট দিবে? কি বলো তো, তোমার বিস্কুট চুবিয়ে রেখে খাওয়া দেখে আমার তোমার বিস্কুটটা খেতে ইচ্ছে করলো। এ কথা শুনে আয়াত আর আরাফ হেসে ফেলল। বাকি সবাই ওদের কাণ্ড দেখে মিটিমিটি হাসছে। তখন আনাফ রেগে গিয়ে বলল, তোমরা যে আমার সাথে মজা করছো সেটা আমি ভালোভাবে বুঝতে পারছি। নাও, আমি এখন বিস্কুট খাবোই না, তোমরা খাও, আর চাও খেতে হবে না আমার। এই তোমরা সবাই আমার কিউট মিউট দেবরকে রাগাচ্ছ কেন? বাহ দেওর, এত তাড়াতাড়ি এত ইমপ্রুভমেন্ট এলো কোথা থেকে শুনি? ওসব তোর না ভাবলেও চলবে আহি, তুই চুপ করে থাক। দেখো না ভাবি, ওরা সবাই মিলে আমার সাথে মজা করছে। আর কেউ বলবে না সোনা, আমি সবাইকে বকে দেব, তুমি খাও। না, আমি এখন খাবোই না। জান ভাইয়া, কি? তুমি আর জান ভাইয়া এখন আমার জন্য পাস্তা বানাবে, আর আমার সতীন তুমি এই ঠান্ডা চা এখন খাবে। এগুলো তোমাদের শাস্তি, আমার সাথে মজা করা, তাই না? কিন্তু আমাকে ভদ্র বাচ্চা মনে হলেও আমি কিন্তু ভদ্র নই। পাঁচটা তো একজন বানালেই হবে, দুজনের কি দরকার বুনু? যাক, আমি বসে থাকি। আর তুই যে কোন লেভেলের বাচ্চা সেটা আমি ভালো করেই জানি। পাস্তা তুমি রান্না করবে জান ভাইয়া, আর জান পাহারা দিবে। এখন যাও, নাইলে কিন্তু আমি দাদু ভাই আর ফুটমাকে ফোন করে নালিশ করব। এরপর দেখবে ফুটমা খুব করে বকে দিবে। তোর যে আমার হাতের পান্তা খেতে মন চাচ্ছে সেটা বললেই হয়, আবার ব্ল্যাকমেল করছিস কেন? ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট। কার ভাই দেখতে হবে তো? এই আনাফ আজান চৌধুরীর ভাই। তোর সবকিছু আমি চিনি, আর এইটুকু বুঝতে পারবো না? যাও। আর জান, তোমার জামাই মানে আমার সতীনকে এখন এই চাটুকু দাও, খেয়ে নি। বেটা আমার সাথে মজা করে। এ কথা শুনে সবাই হেসে ফেলল। আরাফ গেল রান্নাঘরে। আয়াতের সামনে গিয়ে চা দিল। আয়াত একবার অসহায় চোখে আরাফের দিকে তাকালো। আরাফ চোখ দিয়ে ইশারা করলো খেতে। তা দেখে আয়াত খেয়ে নিল। এদিকে আরাফকে রান্নাঘরে দেখে আয়েশা চৌধুরী বললেন, কি লাগবে বাবা? না মা, কিছু লাগবে না। আসলে জান মানে আনাফ আমার হাতের পাস্তা খুব পছন্দ করে, তাই এখন খেতে চাইলো, তাই বানাতে আসলাম। তোমার বানাতে হবে না, আমি বানিয়ে পাঠাচ্ছি। না মা, ও আমার হাতের পাস্তা খেতে চাইছে, তাই আমিই বানাই। আচ্ছা ঠিক আছে, তুমি ওদের খুব ভালোবাসো তাই না? জীবনের 20টা বছর একাই কাটিয়েছি আমি। ওরা দুজন আমার জীবনে আসার পর মনে হলো আমি আমার 20 বছরের একাকিত্ব ভুলে গেছি। আমি ওদের নিয়ে আবার নতুন করে বাঁচতে শিখেছি। সত্যি বলতে হ্যাঁ, আমি ওদের খুব ভালোবাসি, আর ওরাও বাসে। কেন, ওই 20 বছর তোমার কাছে কেউ ছিল না? তখন আয়াত এসে বলল, জান ভাইয়া তোমার হলো? আসলে আয়াতকে চা খাইয়েই এখানে এসেছে। আয়েশা চৌধুরীর কথা থামাতেই ও এখানে এলো। তখন আরাফ বলল, না, হয়নি। তুমি বরং একটু বেশি করেই বানাও। পাখি আছে, নিশান আছে, আমি আছি, মোট 4 জন বাচ্চা। বনু, তুই বাচ্চা? লাইক সিরিয়াসলি? এত বড় দামরামি বলছে কিনা বাচ্চা? আমার এখনো বিয়ে হয়নি, তাই আমি এখনো বাচ্চা। এটা কে বলে আছে শুনি? আমি বলেছি দ্য গ্রেট আহিয়ানা আয়াত চৌধুরী। আসলে কি বলতো জান ভাইয়া, ইসলামে সকল অবিবাহিত ছেলে ও মেয়েদের মিসকিন বলা হয়, তাই আমি নিজেই বানালাম সকল অবিবাহিত মেয়েদের বাচ্চা বলা হয়। আরাফও চলে এসেছে। ওদের কথা শুনে আলাপ বলল, 18 বছরের নিচে সবাইকে শিশু বলা হয়, তার মানে 18 বছরের উপরে সবাই বড়। তাহলে জান, তুমি বাচ্চা হলে কিভাবে? আরে জান, তুমি আসলে কোথা থেকে? তোমার দেরি হচ্ছিল দেখে আমি চলে এলাম। ও আচ্ছা, এখন চলো যাই। জান ভাইয়া আমার জন্য বানিও, কিন্তু আসলে তোমার পাস্তা খাওয়ার জন্য নিজেকে বাচ্চা বানিয়েছিলাম, কিন্তু তোমাদের যুক্তি দেখে আর নিজেকে বাচ্চা বানাতে পারলাম না। তখন ড্রয়িং রুম থেকে আসিয়ান বলল, কাল নতুন বড় ভাইয়া হলে আর আজই ছোট ভাইকে বলে গেলে আমারও পাস্তা ফেভারিট, আমার জন্য বানিও। আমরা তাহলে কি দোষ করলাম? আচ্ছা ঠিক আছে, আমি সবার জন্যই বানাচ্ছি। আরও সকলের জন্যই পাস্তা বানালো। আখি চৌধুরী আর আয়েশা চৌধুরী সবাইকে সার্ভ করে দিল। সবাই খেয়ে আরাফের প্রশংসা করলো। আরাফ আর রোজা একসাথে বসাছে, তাই রোজা ফিসফিস করে আরাফের কানে বলল, যে ছেলে রান্না করতে জানে সে ছেলেকে নিঃসন্দেহে বিয়ে করা যায়। ও হে আমার প্রিয়তমা, আমি সব দিক দিয়েই হাজবেন্ড মেটেরিয়াল।
মাশাল্লাহ, আমার কিউট দেওরের কিউট ভাই, ওরফে বান্ধবীর ভাই, তারপর আমার ফিউচার জামাই। শুক্রিয়া মেরে ফিউচার ওয়াইফ। জান ভাইয়া চলো, নানা ভাইরা আসার সময় হয়ে গেছে। হ্যাঁ আসছি। আমরাও যাব। ঠিক আছে। তখন ইসরাত, অহনা আর রোজাও বায়না ধরলো যাবে বলে। তখন আনাফ বলল, আমরা নানা ভাইদের আনতে যাচ্ছি, পিকনিকে যাচ্ছি না যে সবাইকে যেতে হবে। আমরা তো তাদের নিয়ে বাড়িতে আসবো, কাউকে নেব না। আমি জান আর জান ভাইয়া যাবে। আনাপ, এটা কিন্তু ঠিক না। আমার নানা ভাই আর আজই প্রথম দেখা হবে। আমি যাব প্লিজ। আমারও হবু নানা শ্বশুর, তাই আমিও যাব। সবাই ওদের কাণ্ড দেখে হাসছে। তখন আদিয়ান চৌধুরী বললেন, আয়াজ, তোর তো হবু নানা শ্বশুর আর আমার তো নিজের আপন শ্বশুর, তাই আমরাও যাওয়ার দরকার। আর আমার নিজের বাবা আর পরিবার, সেই হিসাবে আমার যাওয়া উচিত। যদিও রেগে ছিল আমার প্রতি, কিন্তু এখন তো আর রেগে নেই। আচ্ছা তাহলে ঠিক আছে, তোমরা সবাই যাও, আমি জান আর জান ভাইয়া বাসায় থাকি। আমরা তো দেখেছি, ভাইয়া দেখেনি, আয়াজরা দেখেনি, ওরা দেখে নেবে। আমার বাবারও শ্বশুর আসছে আর আমার মায়ের পরিবার। তোমরাই বরং যাও, আমরা বাড়ি পাহারা দিই। কি বলো জান? একদম ঠিক কথা জান, তোমরা যাও, আমরা বাড়ি থাকি। এই কথা শুনে সবাই বোকা বনে গেল। সামান্য যেতে চেয়েছে বলে এত কাহিনী। কেউ কিছু বলবে তার আগেই কেউ বাড়িতে ঢুকতে ঢুকতে বলল, কাউকে যেতে হবে না, আমরা এসে পড়ছি। সবাই দরজার দিকে তাকিয়ে দেখলো তালুকদার পরিবার এসে গেছে। আয়াত দৌড়ে গিয়ে নাহিদ তালুকদারকে জড়িয়ে ধরলো। নাহিদ তালুকদার ও নাতনিকে আগলে নিলেন বাহুডোরে। আয়াত সবার সাথে কুশল বিনিময় করলো। তারপর এগিয়ে এসে সবাইকে সবার সাথে পরিচয় করিয়ে দিল। আয়েশা চৌধুরী একপাশে দাঁড়িয়ে তার পরিবারকে দেখছিল। নাহিদ তালুকদার আয়েশা চৌধুরীকে দেখে হাত বাড়িয়ে দিল। আয়েশা চৌধুরী বাবার ডাক পেয়ে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো আর কেঁদে উঠলো আর বলল, বাবা, আমাকে মাফ করে দাও। কিছুক্ষণ মেলোড্রামা হলো। সবার সাথে সবার সব মিটমাট হয়ে গেল। আয়াতের দুই মামা আর দুই মামারই একটা করে ছেলে আর একটা করে মেয়ে আছে। আয়েশা চৌধুরী তার ভাই ভাবিদের সাথে জড়িয়ে ধরে কান্না করলো, কারণ আয়েশা চৌধুরী ভাবিদের সাথে তার খুব সখ্যতা ছিল। আয়েশা চৌধুরী তার ভাতিজা আর ভাতিজি সবার সাথে পরিচিত হলো। আয়াত, আয়াস আর রোজাকে দেখিয়ে বলল, নানা ভাই, এই হলো তোমার নাতনির হবু জামাই, আর এটা হলো জান ভাইয়ার হবু বউ। পছন্দ হয়েছে কিনা দেখো তো। আমার নাতি নাতনি দুটো হিরোর টুকরো বেছে নিয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। তা আমার পার্টনার এর কি পছন্দ হয়েছে? আমি পছন্দ করলে কি হবু জামাই বউ হতে পারতো? আমারও পছন্দ হয়েছে। তাহলে তো ঠিকই আছে। সবাই খাওয়া দাওয়া সেরে আড্ডা দিল। কিন্তু হুট করে আয়াতের মনটা খারাপ হয়ে গেল। তাই আয়াত বাগানে চলে গেল। সেটা আর কেউ খেয়াল না করলেও আরাব বুঝতে পারলো কি হয়েছে। তাই আরাবও চলে গেল আয়াতের পেছনে। আয়াত গিয়ে আম গাছটার নিচে দাঁড়ালো। তখন আরাব গিয়ে আয়াতের কাঁধে হাত রাখলো। আয়াতের চোখটা পানিতে চিকচিক করছিল। আয়াত অসহায় চোখে আরাবের দিকে তাকালো। আরাব বুঝতে পারলো সে চোখের ভাষা। আরাব বলল, জীবন বড়ই অদ্ভুত, বুঝলি তো, কখন কি হয়ে যায় আমরা নিজেরাই বুঝতে পারি না। আজ সব ঠিক থাকলে দাদু ভাই আর ফুপিমাও আমাদের সাথে থাকতো। জীবনের এই টানা পড়েনে আমি ক্লান্ত হয়ে গেছি, আর কিছুই ভালো লাগছে না। আজ দেখো সবাই আছে, শুধু আমার সব থেকে প্রিয়জন আমার দাদু ভাই, যে সারাটা জীবন শুধু আমাদের রক্ষাই করে গেছে, আজ সবাই সাথে থাকলেও সে নেই। ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। এই একটা কথা ভেবেই তো 9 বছর কাটিয়ে দিলাম। আমরা অনেকটা পথ পেরিয়ে এসেছি, আর একটু বাকি আছে। দাদু ভাইয়ের কথা খুব মনে পড়ছে এখন। কথা বলে নি তাহলেই তো হলো। সেটা বলার জন্য এখানে এসেছি। নিজেকে সামলিয়ে ফোন করতাম, তখন তুমি এলে। এখন ফোনটা কর। আয়াত ফোন দিয়ে দাদু ভাই আর ফুপিমনির সাথে কথা বলল। আয়াতরা দুপুরের দিকে খেয়ে দিয়ে চলে গেল। অহনার মামারাও তাই। এখন শুধু তালুকদার পরিবার থাকবে কয়েকদিন। আয়াত আয়াজকে 7টার সময় আসতে বলেছে একটা বাড়িতে, যে বাড়িটা আরাব, আয়াত আর আনাফের জন্য বানানো। ওরা বাংলাদেশে এসে সেই বাড়িটায় থাকতো। আয়াত বিকেলে অফিসে কাজ আছে বলে বেরিয়ে এসেছে, আর এটাও বলেছে ফিরতে রাত হবে। কেউ ওকে বাধা দেয়নি। আয়াত বিকেলে এই বাড়িটা এসে লোক দিয়ে ফুল আর বেলুন দিয়ে ডেকোরেশন করিয়েছে। সবকিছু ঠিক করতে করতে 6টা বেজে গেছে। আয়াত ওপরে গিয়ে রেডি হতে গেল। আয়াত চিরকুট লিখেছে যেগুলো ও আয়াজকে দেবে, কিন্তু ও নিজের হাতে দেবে না। অতঃপর 7টা বাজতেই আয়াতের ঠিকানা দেওয়া বাড়িতে পৌঁছে গেল। আয়াজ বাইরে থেকে বুঝতে পারলো বাড়িটা কোনো মহলের থেকে কম না। আয়াত আজ সাদা রঙের স্যুট প্যান্ট পরেছে, চুলগুলো স্পাইক করা, হাতে ব্যান্ডের ঘড়ি, সব মিলে সেই লাগছে।
আয়াজকে কলিং বেল বাজালো। তখন দরজা খুলে গেল, কিন্তু আয়াজ কাউকে দেখতে পেল না। ভেতরটা অন্ধকারে ঢেকে আছে, হালকা বুঝে যাচ্ছে। আয়াজ এসবের মানে কিছুই বুঝতে পারল না। হুট করে আয়াজের ওপর একটা স্পটলাইট জ্বলে উঠল। আয়াজ কিছুটা ঘাবড়ে গেল। তখন আয়াজ চিৎকার করে বলল, জান পাখি, তুমি কোথায়? তখন বাড়ির সব লাইট জ্বলে উঠল। আয়াজের পায়ের কাছে এসে একটা খেলনা গাড়ি থামলো। এই সব কিছু আয়াত করেছে একজনকে দিয়ে। গাড়িটাতে একটা চিরকুট আছে। আয়াত সেই চিরকুটটা উঠালো আর খুললো। তাতে লেখা ছিল, সে বসে আছে একা একা, রঙিন স্বপ্নের তার বুনতে। সে যে চেয়েই থাকে ভরা চোখে, রাতের আকাশে মেঘ ধরতে। আয়াত চিরকুটটা পরে মুচকি হাসলো। ও বুঝতে পারলো আয়াত ওর জন্য ছাদে অপেক্ষা করছে। ও ছাদের দিকে হাঁটা ধরলো। আয়াত আগেই চলে গেছে। আয়াত ছাদটাও বেলুন আর ফুল দিয়ে সাজিয়েছে। আয়াত উল্টো দিকে ফিরে ছাদের মাঝখানে দাঁড়িয়ে আছে। আয়াত ছাদে গিয়ে আয়াতকে দেখতে পেল। তখন আয়াতের কানে এলো আয়াতের বলা কবিতা। যে আকাশে উড়ি আমি স্বপ্নে, তুমিও কি ভাসো সেথায় কল্পে। যে আকাশের চাঁদ নিয়ে আমি হেঁটে বেড়াই দূর বহুদূর, তুমিও কি কথা বলো তার সাথে, আঁকো স্বপ্ন সুদর। যে আকাশে মন ভালো করি আমার, তুমিই কি বিলাও সব সুখ তোমার। যে সূর্যের হাসিতে ঘুম ভাঙে আমার, তুমিই বিলাও সব সুখ তোমার। আয়াত আয়াজের কবিতা শুনে পেছনে ফিরল। আয়াতকে দেখে আয়াজ ওখানে যেন থমকে গেল। ওকে একদম শুভ্র পরি লাগছে, কারণ আজ আয়াত বরাবরের মতো সাদা রঙে গ্রাউন আর হিজাব পরেছে। আয়াজ আয়াতের দিকে এগিয়ে বলল, বাহ, অনেক সুন্দর কবিতা বললে তো, খুব ভালো কবি হয়েছে দেখছি। আরে এটা এমনি হয়ে গেল, হয়তো মনের মনি কোঠায় লুকানো ছিল কোথাও। আয়াত আয়াজের হাত ধরে ছাদে দোলনায় বসিয়ে দিল। আয়াত সব দেখে মুগ্ধ হয়ে গেল, কারণ ছাদটাকে অনেক সুন্দর করে সাজিয়েছে আয়াত। ছোট ছোট লাইট, ফুল, বেলুন। দোলনাটাকেও খুব সুন্দর করে সাজিয়েছে লাইট আর ফুল দিয়ে। আজ আয়াতকে যতই দেখছে ততই মুগ্ধ হচ্ছে। আয়াত আয়াজের সামনে বসে বলতে লাগলো, মনের কথা কিভাবে বলে আমি জানি না, তবে অব্যক্ত অনুভূতি সর্বদা পীড়া দেয়, তাই বলার জন্যই এখানে ডাকা। আজ আমি তোমাকে আমার মনের কথা জানাতে চাই। তুমি যখন চলে গেলে তখন আমি তোমায় অনেক মিস করতাম। তখনও নিজের অনুভূতিটাকে ভালোভাবে উপলব্ধি করতে পারিনি আমি। যখন বড় হতে লাগলাম তখন বুঝতে পারলাম তোমার প্রতি আমার অনুভূতিটা শুধু বেস্ট ফ্রেন্ডের মধ্যে সীমাবদ্ধ নয়, তারও ছাড়িয়ে গেছে। আমি উপলব্ধি করতে পারলাম আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি তো আমার কাছে ছিলে না, তাই তোমাকে কখনো বলতে পারিনি। তুমিও এলে না আর বলাও হলো না। জীবনের টানাপড়েনের মাঝে আটকে গেলাম, তখন তোমায় নিয়ে ভাববার সময় পেলাম না। কিন্তু দিন শেষে তোমার স্মৃতি ভীষণ পীড়া দিত আমায়। তোমায় খুব মিস করতাম। এতটা অভিমান ছিল তোমার প্রতি যে কখনো ফোনেও কথা বলিনি তোমার সাথে। আমি যখন এখানে থেকে চলে গেলাম তখন একটাই আফসোস ছিল, যদি আর আমাদের দেখা না হয়। ইস, তোমাকে বলাও হলো না। প্রিয়তম, তোমায় কতটা ভালোবাসি বুঝলে প্রিয়তম, তোমায় আমি আলগোছে ভালোবাসি। কিন্তু ভাগ্য কি সবসময় সহায় থাকে? তোমাকে বলা হলো না। আমি আবারও ফিরে এলাম। তখন তোমাকে দেখে ইচ্ছে করছিল জড়িয়ে ধরে বলতে, আয়াজ আমি ফিরে এসেছি, কিন্তু বলতে পারিনি। তোমাদের সুরক্ষার জন্য তুমি যেদিন তোমার মনের কথা জানালে আমার ইচ্ছা হয়েছিল সেদিনই সব বলে দিতে, কিন্তু ভয় হতো, তোমাকে হারিয়ে ফেলার ভয়। তুমি যদি কারো কথায় আমাকে ভুল বোঝো, তাই শর্ত দিলাম বিশ্বাসের। আমি আগে থেকেই ভেবেছিলাম আমাদের এঙ্গেজমেন্ট এর দিনেই তোমাকে ভালোবাসার কথা বলে দিব, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে তা তো হলো না। তাই আজ বলছি, সকালবেলার রোদের মাঝে তোমাকে চাই, গোধূলির বাতাসে যেন তোমাকেই খুঁজে পাই। আমি বারবার বহুবার তোমাকেই চাই। আমি তোমাকে খুব ভালোবাসি প্রিয়তম, আমি আলগোছে ভালোবাসি তোমায়। তুমি আকাশ কিংবা মেঘের মাহফিল, তুমি জীবন, তুমিই আমার আনন্দ অনিল। আমি তোমার ওই উপন্যাসের ভূমিকা হতে চাই যার কোনো উপসংহার নেই। আয়াজ আয়াতের কথা শুনে স্তব্ধ হয়ে গেছে। ওর নিজে এতদিন শুধু আয়াতকে ভালোবাসেনি, আয়াত ওকে ভালোবেসেছে। আয়াজ আয়াতের হাত ধরে দাঁড় করিয়ে বলল, তুমি আগে থেকে আমার উপন্যাসের ভূমিকা জান পাখি। আমি তো আগেই বলেছি জান পাখি, আমি তোমায় ভালোবাসি। আবার আজও বলছি জান পাখি, আমি তোমায় ভালোবাসি, খুব ভালোবাসি, আলগোছে ভালোবাসি তোমায়। জান পাখি, তুমি নিজেও জানো না তুমি আজ কি সুখ দিলে আমায়। আমি এই দিনটার জন্যই অপেক্ষা করেছিলাম, কবে তুমি আমাকে ভালোবাসো বলবে।
আই এম সো হ্যাপি জান পাখি। জানি তো আমি। তুমি কি জানো তোমাকে আজ দেখতে লাগছে খুবই অচেনা, যেন ডালের ফাঁকা দিয়ে আসা এক ফালি মায়াবী জ্যোৎস্না।